প্রথমবার আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। নতুন বাড়ি, নতুন মানুষজন, মনে একটু ইতস্তত ভাব ছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে একটা আপন টের পাচ্ছিলাম। কিন্তু যেটা আমি কল্পনাও করিনি সেটাই আমার সঙ্গে ঘটে গেল। রাতের খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। আমি ছিলাম গেস্ট রুমে। হঠাৎ দরজায় হালকা একটা টোকা পড়ল। ভাবলাম হয়তো আমার বোন হবে, কিন্তু দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সবচেয়ে বড় মানুষটা, আমার বোনের ভাসুর রাহুলজি। তার চোখের দৃষ্টি দেখে আমার ভেতরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠল। বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। তিনি জোর করে ঘরে ঢোকার চেষ্টা করলেন, আর তারপর আমার সঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে। হ্যালো, আমার নাম সৃষ্টি। লোকে বলে আমার সৌন্দর্যে নাকি একটা জাদু আছে, যে একবার দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আমার কোমর এতটাই সরু যে ধুতিও সরে যায়, চুল এতটাই ঘন যে রাতও হিমসে, আর আমার চোখ একবার যে তাকিয়েছে সে যেন তাতে ডুবে যায়। আমার হাসি এমন যে পাথর গলে মোম হয়ে যায়, আর আমার চলনে এমন এক মাদকতা যে বড় বড় মানুষেরও হুঁশ উড়ে যায়। কিন্তু এই গল্প আমার সৌন্দর্যের নয়, এই গল্প সেই ছায়ার যেটা আমার বোনের বিয়েতে আমার দিকে এগিয়ে এসেছিল, আর তারপর এমন এক ঝড় উঠল যে আমার জীবনটাই বদলে গেল। কিছুদিন আগে আমার ছোট বোনের বিয়ে হলো। বাড়িতে হিহুল্লোর, হাসি, আনন্দ, আত্মীয়দের ভিড়ে একেবারে মেতে উঠেছিল সবাই। আমিও বিয়ের সেই রঙে ডুবেছিলাম, কিন্তু বারবার আমার চোখ যাচ্ছিল একজনের দিকে। তিনি ছিলেন করণ সিনহা, আমার বোনের যা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বয়স হবে বোধহয় 48, কিন্তু শরীর এমন যে যুবকেরও লজ্জা পাবে। লম্বা কাঠামো, চওড়া বুক, আর চোখে এমন গভীর ঝিলিক যে একবার ফাঁসলে আর বেরোনো যায় না। বিয়ের হট্টগোলে তিনি বারবার আমার সঙ্গে ধাক্কা খাচ্ছিলেন, কখনো ইচ্ছে করে, কখনো অজুহাতে। তার হাসিতে কি যেন একটা ছিল যেটা আমার মনে অদ্ভুত একটা ঢেউ তুলছিল। প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু ধীরে ধীরে তার কথাগুলো আমার মনকে খোঁচা দিতে শুরু করল। কখনো আমার শাড়ির প্রশংসা, কখনো আমার হাসি দেখে গভীর নিঃশ্বাস, কখনো এমন কথা যা সরাসরি না হলেও অনেক কিছু বলে যেত। আমি চুপ করে থাকতাম, কারণ বিয়ের মুহূর্ত ছিল, কিন্তু মনে মনে একটা অদ্ভুত ভয়ে জন্ম নিচ্ছিল। বিয়ে শেষ হলো, বোন বিদায় নিল, আমিও বাড়ি ফিরে এলাম। সবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমার মনে কেমন যেন একটা অস্থিরতা। নিজেই বুঝতে পারছিলাম না কেন তার কথা এত ভাবছি। এটা কি কেবলই একটা কাকতালীয় ঘটনা, নাকি আরও কিছু? কিন্তু তারপর এমন কিছু ঘটল যেটা আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। একদিন সকালে আমার স্বামীর ফোনে রাহুলজির কল এলো। খুব উৎসাহের সঙ্গে বললেন, কাল আমরা বারাণসী ঘুরতে যাচ্ছি। প্রথমবার আমি আমার ছোট বোনের, তোমাদের দুজনকেও সঙ্গে যেতে হবে। আমার স্বামী তৎক্ষণাৎ না করে দিলেন, কারণ তার কাজের চাপ ছিল অনেক। ছুটি নেওয়া তার পক্ষে অসম্ভব। কিন্তু রাহুলজি এতবার জোর দিয়ে বললেন যে শেষমেশ আমার স্বামী আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। স্বামী যখন আমাকে এটা বললেন, আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। তার বিনা কোথাও যেতে আমার মন চাইছিল না। কিন্তু তিনি যখন বললেন, সৃষ্টি তুমি যাও, তাছাড়া তোমার তো ঘুরতে খুব ভালো লাগে, তখন আমিও রাজি হয়ে গেলাম। পরের দিন দুপুর 2টো নাগাদ রাহুল ভুলজি তার ছকছকে গাড়ি নিয়ে আমাকে নিতে এলেন। আমি গাড়িতে উঠতেই তিনি হেসে বললেন, তাহলে তৈরি তো ম্যাডাম, বারাণসী ঘুরতে যাচ্ছেন? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, তবে এত তাড়াতাড়ি ডেকে ফেললেন? আমি তো ভেবেছিলাম সন্ধ্যায় বেরোবো। তিনি হেসে বললেন, আরে পথটা তো লম্বা, তাড়াতাড়ি বেরোলে রাস্তার মজাও পাওয়া যাবে। পুরো পথ আমরা হাসি মজা করতে করতে গেলাম। তিনি আমাকে পুরনো গল্প শোনাচ্ছিলেন, তার সেনা জীবনের কাহিনী বলছিলেন। আমি তার কথায় ডুবে যাচ্ছিলাম। বয়স্ক মানুষ আমার সবসময় পছন্দ, তারা বেশি বোঝেন, অভিজ্ঞতার ভাণ্ডার থাকে। রাহুলজিও সত্যি খুব আকর্ষণীয় মানুষ ছিলেন। প্রায় 1 ঘন্টার পথ পেরিয়ে আমরা আমার বোনের জায়বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে সবাই আমাদের খুব আন্তরিকভাবে স্বাগত জানালো। আমাকে একটা আলাদা ঘর দেওয়া হলো, যেটা ছিল রাহুলজির ঘরের ঠিক পাশে। পরদিন সকালে আমাদের বারাণসীর উদ্দেশ্যে বেরোতে হবে, তাই আমি তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে একটু বিশ্রাম করতে গেলাম। কিন্তু ঘুম আসছিল না, হয়তো নতুন পরিবেশের জন্য, নয়তো মনের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। রাত 10টা নাগাদ আমি ছাদে ঘুরতে গেলাম। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, চাঁদের আলো ছড়িয়েছিল, পুরো পরিবেশটা যেন শান্তিতে ভরা।
আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো, সৃষ্টিজি, এত রাতে একা ছাদে কি করছেন? চমকে পেছন ফিরে দেখি রাহুলজি দাঁড়িয়ে। তার মুখে সেই চেনা হালকা হাসি, চোখে সেই পরিচিতি ঝিলিক। আমি একটু ঘাবড়ে গেলাম, তবে নিজেকে সামলে বললাম, কিছু না, আবহাওয়াটা ভালো লাগছিল তাই ভাবলাম একটু হাঁটি। তিনি কাছে এসে দাঁড়ালেন, বললেন, একা আবহাওয়ার মজা নিতে কি আর মজা? মজা তখনই যখন কথা বলার কেউ থাকে। আমি হালকা হেসে বললাম, আপনি তো সব সময় কথা বলতে তৈরি থাকেন। তিনি হেসে বললেন, আরে, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আপনি খুব বোঝেদার আর শালীন। আজকাল এমন মানুষ কমই পাওয়া যায়। তার কথায় একটা মিষ্টত্ব ছিল, যেটা আমার ভেতরে গিয়ে ঠেকছিল। হয়তো তার বয়সের জন্য, নয়তো তার অভিজ্ঞতার কারণে। হঠাৎ তিনি বলে উঠলেন, আপনার স্বামী খুব ভাগ্যবান, এত সুন্দর আর বুদ্ধিমতী স্ত্রী পেয়েছেন। আমি তৎক্ষণাৎ কথা থামিয়ে বললাম, রাহুলজি, এমন কথা বলবেন না। আপনি তো জানেন আমাদের একটা সম্পর্ক আছে। তিনি হেসে মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ জানি। আমি শুধু একটা কথা বলছিলাম। কখনো কখনো মানুষ মনের কথা কাউকে বলতে পারে না, কিন্তু মন চায় কেউ একজন থাকুক যার কাছে মন খুলে বলা যায়। তার কথায় কি জানি ছিল, যেটা আমাকে পুরোপুরি অস্বস্তিতে ফেলতে পারছিল না। হয়তো কারণ তিনি আমার শ্বশুর নন, আমার বোনের যা। একটু দূরত্বের সম্পর্ক, কিন্তু তার চোখের একটা কোথাও একটা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমরা দুজন ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সৃষ্টিজি, কখনো কি মনে হয়েছে যখন একজন মানুষ জীবনের এমন একটা পর্যায়ে থাকে যেখানে সব কিছু কাছে থাকে, তবু মনটা খালি মনে হয়? আমি চুপ করে রইলাম। কি উত্তর দেব? কিছুক্ষণে নীরবতার পর তিনি নিজেই কথা বদলে ফেললেন। বললেন, কালকের যাত্রার জন্য কিছু তৈরি করেছেন? বারাণসীতে দেখার মতো অনেক কিছু আছে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটু আধটু জিনিস গুছিয়ে নিয়েছি, তেমন কিছু লাগবে না। তিনি হেসে বললেন, আপনার মতো সাদাসিধে মানুষই সবচেয়ে সুন্দর। আমি শুধু হালকা হাসলাম, কিন্তু মনের ভেতরে কিছু একটা চলতে শুরু করলো। তার কথাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। হয়তো তিনি বেশিই কিছু বলে ফেলেছিলেন, নয়তো আমার মনই বেশি ভাবছিল। তারপর অনেকক্ষণ আমরা ছাদে হাঁটলাম। এরপর নিচে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিজের নিজের ঘরে ঘুমোতে গেলাম। ভোর 4টে নাগাদ আমরা বারাণসীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা মোট 8 জন ছিলাম, 5 জন মহিলা আর 3 জন পুরুষ। গাড়ি চালাচ্ছিলেন আমার বোনের স্বামী, তার পাশে বসেছিলেন আরেকজন। মাঝের সিটে আমার বোন আর 3 জন মহিলা, আর সবচেয়ে পেছনের সিটে ছিলাম শুধু আমি আর রাহুলজি। পরিবেশে কেমন যেন একটা কাছাকাছি ভাব। তখন রাহুলজি হালকা হেসে বললেন, সকালে ওঠায় কোনো অসুবিধা হয়নি তো? আমি মাথা নেড়ে বললাম, না, তাছাড়া সফরে তাড়াতাড়ি ওঠা আমার ভালোই লাগে। তিনি ধীরে বললেন, আর আমার সঙ্গে সফর করতে কেমন লাগছে? আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম, তবু হেসে বললাম, ভালো। আপনার মতো শান্ত আর বোঝাদার মানুষের সঙ্গে সফরে কিছু শেখার থাকে। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে একটা গভীরতা ছিল, যেন কিছু বলতে চাইছে। তারপর বললেন, সৃষ্টিজি, মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই এসে যায়, কিন্তু থেকে যায় চিরকালের জন্যে। আমি চুপ করে রইলাম। উত্তর দেওয়া কঠিন মনে হচ্ছিল। সামনে থেকে আসা ঠান্ডা হাওয়া আমার চুল নিয়ে খেলছিল। আমি জানলার বাইরে তাকিয়েছিলাম, কিন্তু আসলে ডুবেছিলাম নিজের ভাবনায়। পুরো পথ আমরা কখনো কথা বলছিলাম, কখনো চুপ করে থাকছিলাম, কিন্তু সেই নীরবতাও যেন কিছু বলছিল। তার চোখের উষ্ণতা, কথার মধ্যে লুকানো নরম ভাব, সবই আমি বুঝছিলাম, কিন্তু দেখেও না দেখার ভান করছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা বারাণসী পৌঁছে গেলাম। গাড়ি থামল বড় ঘাটের কাছে। সবাই নেমে পড়ল, আমিও নামলাম। রাহুলজি হাত বাড়িয়ে বললেন, সিডিগুলো পিচ্ছিলা, সাবধানে। তার কণ্ঠে সেই চেনা মিষ্টত্ব। আমি একটু সংকোচ করলাম, কিন্তু কিছু না বলে তার হাত ধরে নিলাম। একটা চটকা লাগলো,
যেন কোনো অচেনা সম্পর্কে ছুঁয়ে ফেললাম। মুহূর্তটা ছোট ছিল, কিন্তু অনেক কিছু বলে গেল। তারপর আমরা ঘাটে পৌঁছলাম। গঙ্গার ঢেউগুলো ঠান্ডা ছিল, কিন্তু বেশ অস্থির। রাহুলজির কণ্ঠস্বর কানে ভাসছিল, আর আমি নিজের মনের আওয়াজ শোনার চেষ্টা করছিলাম। রাহুলজি সব জায়গায় আমার আশপাশেই ছিলেন, ছবি তোলা থেকে শুরু করে কিছু কেনাকাটা সবেতেই। তার মুখে একটা অদ্ভুত শান্তি, আর আমিও তার উপস্থিতিতে একটা অজানা আরাম পাচ্ছিলাম। সন্ধ্যাবেলা যখন আমরা হোটেলে ফিরলাম, শরীরটা ক্লান্ত ছিল, কিন্তু মন অস্থির। তখন রাহুলজি ধীরে বললেন, আজকের সন্ধ্যায় গঙ্গার আরতি আবার দেখব, শুধু আপনি আর আমি। চমকে গেলাম। বাকি সবাই তাদের ঘরে ছিল, আমি নিজেও বুঝতে পারছিলাম আমি কি করছি, কিন্তু কেন জানি না আমি তার কথায় রাজি হয়ে গেলাম। সন্ধ্যায় যখন আমরা ঘাটে পৌঁছলাম, তখন হালকা অন্ধকার, আরতির আলো ঢেউয়ের ওপর পড়ছিল। ভিড়ের কোলাহল, কিন্তু আমাদের মাঝে নীরবতা, সেই নীরবতা যেটা শব্দের চেয়েও গভীর। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সৃষ্টিজি, কখনো কি কারোর সঙ্গে কিছু না বলে জুড়ে গেছেন? কোনো নাম না দিয়ে, কোনো সম্পর্ক না বানিয়ে, শুধু মন থেকে মেনে নিয়েছেন? আমি কিছু বললাম না, শুধু গঙ্গার ঢেউয়ের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু সত্যি বলতে আমার ভেতরেও কিছু বিততে শুরু করেছিল, গঙ্গার সেই ঢেউয়েরই মতো। রাতের নিস্তব্ধতা গাঢ় ছিল, হোটেলের সব ঘরের দরজা বন্ধ, কিন্তু আমার মনের জানলাগুলো খোলা, ঠিক গঙ্গার সেই তীরের মতো, যেখানে দিনভর ভিড় থাকে আর রাত হলেই নিঃসঙ্গতায় এসে পাশে বসে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। ঢেউয়ের মধ্যে একটা অদ্ভুত সুর, কিন্তু মনের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা। তখন দরজায় হালকা একটা টোকা, মৃদু, কিন্তু তাতেই বুকের ধড়ফন বেড়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, শ্বাস আটকে। আবার টোকা। আমি আস্তে দরজা খুললাম। সামনে রাহুলজি, তার মুখে সেই গভীর শান্তি, কিন্তু চোখে কিছু একটা অজানা, নয়তো কোনো অসমাপ্ত কথা। তিনি বললেন, মাফ করবেন, বিরক্ত করলাম তো? তার কণ্ঠস্বর মৃদু। ভেতরে গিয়ে ঠেকে আমি মাথা নেড়ে বললাম, না, আপনি কিছু বলতে এসেছেন? তিনি আমার চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ, একটা কথা যেটা অনেক দিন ধরে মনে ছিল, হয়তো আজ বলার সময় এসেছে। আমি চুপচাপ একপাশে সরে দাঁড়ালাম। তিনি আস্তে ঘরে ঢুকলেন। ঘরটা সেই একই ছিল, পরিবেশও এক, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। তিনি বললেন, সৃষ্টি, আমি জানি এই কথাটা তোমার কাছে অদ্ভুত লাগবে। একজন অবসরপ্রাপ্ত মানুষ, যার বয়স হেলছে, আর তুমি একজন সুন্দরী বুদ্ধিমতী বিবাহিতা নারী। কিন্তু বয়সকে মনের ভাবনাকে থামিয়ে দেয়? আমার বুকের ধড়কন যেন থেমে গেল। আমি বললাম, রাহুলজি, আপনি তো জানেন আমি বিবাহিতা, আর আমাদের একটা সম্পর্ক আছে। তিনি আমার কথার মাঝে বলে উঠলেন, জানি সৃষ্টি, আমি কোনো সম্পর্ক ভাঙতে চাই না, শুধু বলতে চাই, যেদিন থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে আমার মনের খালিপনাটা যেন ভরে উঠছে। খালিপনা? তিনি বললেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি, যুদ্ধ, মৃত্যু, নিঃসঙ্গতা, কিন্তু তুমি আমার ভেতরে আবার কিছু জাগিয়ে তুলেছ, হয়তো বেঁচে থাকার ইচ্ছে। ঘরের হাওয়া ভারী হয়ে গেল, বাইরে গঙ্গার ঢেউ ভিসিল, কিন্তু ভেতরে সবকিছু যেন থেমে গেছে। আমি একটু সমভিত হয়ে বললাম, রাহুলজি, আপনার কথাগুলি ভুল নয়, আমিও আপনাকে ভুল বুঝছি না, কিন্তু দুনিয়া সবসময় সেটাই দেখে যেটা তাকে দেখানো হয়। আমি যদি এই ভাবনার সঙ্গে এগোই, তাহলে লোকে আমাকেই দোষ দেবে, আর আমার বোন, তার কি হবে? তিনি চোখ নামা নিলেন। তার চোখে জলের ছায়া, কিন্তু কথা নেই। আমি বলে চললাম, আমি আপনাকে খুব সম্মান করি রাহুলজি, কিন্তু কিছু সম্পর্ককে সেখানেই থামিয়ে দেওয়া ভালো যেখানে তাদের মর্যাদা থাকে। তিনি চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি ঠিক বলছ, আর এটাই তোমার সৌন্দর্য। অন্য কেউ হলে হয়তো এই ভাবনার ঘূর্ণিতে ভেসে যেত। আমি ধীরে বললাম, আপনি যা অনুভব করেছেন তাতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু আমরা সব ইচ্ছেকে পূর্ণ করতে পারি না। কখনো কখনো কিছু ভাবনা শুধু অনুভব করার জন্যই থাকে, পালন করার জন্য নয়। ঘরে আবার সেই নীরবতা ফিরে এলো, যেটা দরজায় টোকা পড়ার আগে ছিল,
কিন্তু এখন তাতে অনেক কিছু জমে গেছে, অজানা, অশ্রুত, অসম্পূর্ণ। রাহুলজি একটা লম্বা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন, যেন তার ভেতরের কোনো ভারী বোঝা হালকা হয়ে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আজ তুমি আমার আত্মাকে অনেক শান্তি দিয়েছ সৃষ্টি, ধন্যবাদ। তারপর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে বেরিয়ে গেলেন। ঘরে সেই নীরবতা ফিরে এলো, কিন্তু এখন তা আর খালি ছিল না। আমি জানলার কাছে গিয়ে বসলাম। বাইরে আকাশ তারায় ভরা, কিন্তু আমার চোখ ছিল অন্য কোথাও, সেই অসম্পূর্ণ অনুভূতিতে, যেটা আমি টের পেয়েছিলাম কিন্তু কখনো নিজের করে নিতে পারবো না। সেই রাতে আমার ঘুম এলো না। অনেক কিছু ভাবছিলাম, রিশতা, ভাবনা, সীমানা আর সেই অজানা আপনত্ব, যেটাকে শব্দে বাঁধা যায় না। কখনো কখনো আমরা সেই মানুষ হয়ে যাই যার কারো প্রয়োজন হয়, কিন্তু সেই রিশতাকে আমরা কোনো নাম দিতে পারি না। পরের দিন বারাণসীর সকাল ছিল শান্ত আর স্নিগ্ধ। আমরা হোটেল থেকে বেরিয়ে ঘাটে পৌঁছলাম। আকাশ তখন হালকা সোনালি হয়ে উঠেছে, গঙ্গার ঘেউ সূর্যের প্রথম আলোয় চিকচিক করছিল। সবার সঙ্গে আমিও নিচে নামলাম, কিন্তু মন তখনও রাতের সেই কথাগুলোতে জড়িয়েছিল। রাহুলজি আর আমি সেই বিষয়ে আর কিছু বললাম না। তবে যখনই আমাদের চোখাচোখি হতো, একটা অজানা বোঝাপড়া টের পাচ্ছিলাম। ঘাটের সবাই পুজো আর্চায় ব্যস্ত, আমিও আরতির থালা তুলে নিলাম। গঙ্গার পবিত্র জলে হাত ডুবিয়ে মনে মনে একটাই প্রার্থনা করলাম, হেমা গঙ্গে, যে ভাবনাগুলো অজানা রয়ে গেছে, আমার আত্মার সত্যতা বুঝে তাদের যত্নে রেখো, যেন আমি কখনো নিজের কাছে হেরে না যাই। তখন টের পেলাম কেউ চুপচাপ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আস্তে তাকিয়ে দেখি রাহুলজি, তার চোখে সেই শান্তি, সেই গভীরতা। আমাদের মাঝে কোনো কথা হলো না, শুধু একটা নিঃশব্দ কথোপকথন চলছিল। তার হাতে একটা লাল সুতো। তিনি আমার দিকে তাকিয়ে তারপর নিজের কবজির দিকে ইশারা করে বললেন, গঙ্গা মায়ের কাছে মান্যত করেছিলাম, যে লিশতা জড়িয়েছে তাকে কোনো নাম দিতে হবে না, কিন্তু তার পবিত্রতা যেন কখনো কম না হয়। আমি সেই সুতো তার হাত থেকে নিয়ে কিছু না বলে তার কবজিতে বেঁধে দিলাম। সেই মুহূর্তে মনে হলো কিছু একটা এখন চিরকালের জন্য বাধা হয়ে গেল, কোনো সামাজিক স্বীকৃতি ছাড়া, কোনো আশা ছাড়া, শুধু একটা ভাবনার সুতো যেটা আর কখনো ছুটবে না। যাত্রা শেষ হলো, সবাই বাড়ি ফিরে এলো। আমার স্বামী আমাকে স্টেশন থেকে আনতেও এলেন না। যথারীতি তিনি তার কাজে ব্যস্ত, আমিও কিছু বললাম না। কিন্তু এখন কিছু বদলে গিয়েছিল। আমি আর আগের সৃষ্টি ছিলাম না। আমার ভেতরে একজন নারী জেগে উঠেছিল, যে বুঝতে পারছিল দুনিয়ার সব ছায়া খারাপ হয় না, কিছু ছায়া আলোর চেয়েও বেশি আপনত্ব দেয়। রাহুলজির নাম আমাদের বাড়িতে উঠত না। বোনের বিয়ের পর তিনি শুধু জামাইয়ের ভাই হিসেবেই কথায় আসতেন, কিন্তু আমার ডায়েরিতে তিনি ছিলেন রাহুলজি, একটা অসম্পূর্ণ রিশতা, যেটা প্রতি রাতে আমার স্বপ্নে এসে বসে থাকত। নিঃশব্দে কিন্তু উপস্থিত। কয়েক মাস কেটে গেল। তারপর একদিন আমার ছোট বোনের ফোন এলো। তার গলা কাঁপছিল। দিদি, ভাইজি শরীর খুব খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে আছেন। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কিছু না ভেবে আমি তৎক্ষণাৎ হাসপাতালে ছুটলাম। রাহুলজি ছিলেন আইসিইউতে। ডাক্তার বললেন তিনি এখন স্থিতিশীল, কিন্তু খুব ক্লান্ত, মানসিক চাপ খুব বেশি। আমি হাসপাতালের বাইরে একটা বেঞ্চে বসে রইলাম। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু মনের ভেতরে ধর। মনে মনে বললাম, রাহুলজি, আপনি আমার কাছে কিছু চাননি, কিন্তু যদি আমার এই ভাবনার মধ্যে কোনো সত্যতা থাকে তাহলে ফিরে আসুন। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে হেসে বললেন তার জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন। আমি ভেতরে গেলাম। তিনি আমাকে দেখে হাসলেন, তারপর দুর্বল গলায় বললেন, আমি চলে যাচ্ছিলাম। যদি তোমার সঙ্গে সেই শেষ দেখাটা না হতো। সেই রাতটা আমাকে বাঁচার সাহস দিয়েছে। আমার চোখ ভিজে গেল, কিছু বলতে পারলাম না, শুধু তার হাত ধরে অনেকক্ষণ বসে রইলাম। রাহুলজি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। ডাক্তার তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। আমি হাসপাতাল থেকে ফিরে এলাম, কিন্তু মনটা ওখানেই আটকে রইল, যেন সেই শান্ত ঠান্ডা হাওয়ায়
তার চোখে সেই দুর্বল হাসিতে বাড়ি ফিরে এলাম। সব কিছুই আগের মতোই ছিল, সেই নীরবতা, স্বামীর সেই উদাসীনতা। তিনি জিজ্ঞেসও করলেন না আমি কোথায় ছিলাম, কেন গিয়েছিলাম। আমি চাইছিলাম তিনি অন্তত আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করুন আমি ঠিক আছি কিনা, কিন্তু না, হয়তো তার কাছে সময় ছিল না। তাই এখন রাহুলজির বলা কথাগুলো আরও গভীরভাবে মনে জায়গা করে নিচ্ছিল। কখনো কখনো মানুষ হবার মাঝে থেকেও একা হয়ে যায়। কয়েক সপ্তাহ কেটে গেল, বোনের আরেকটা ফোন এলো। দিবি, ভাইজির শরীর এখন ঠিক আছে, তিনি তোমাকে মনে করছিলেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর জিজ্ঞেস করলাম কিছু বলেছেন? বোন বলল শুধু এটুকুই বলেছেন, সৃষ্টি দিদির খোঁজ খবর নিও, তার মতো বোঝদার মেয়ে আমাদের বাড়িতে এসেছিলা, এটা আমার ভাগ্য। আমি হেসে ফেললাম, আর কিছু বললাম না। এক রোববার সকালে হঠাৎ ঠিক করলাম আজ তার সঙ্গে দেখা করতে যাব। স্বামী শহরের বাইরে গিয়েছিলেন। প্রথমবার মনে হলো এই সময়টা শুধু আমার। আমি তৈরি হলাম সাধারণ সালোয়ারে, বেশি সাজগোজ না করে। রাহুলজির বাড়িতে পৌঁছে দেখি তিনি নিজেই দরজা খুললেন। তার চোখে একটা চমক, এই বয়সেও একটা অজানা অপেক্ষা। সৃষ্টি, এসো, ভাবলাম তুমি আসবে না। আমি হেসে বললাম আপনার মনে হয় কিছু রিশতো শুধু পথে পথেই চলে, কিছু মনে মনেও চলে। তিনি আমার কথায় মাথা নিচু করলেন। আমি ভেতরে গেলাম। ঘরে সেই পুরনো নীরবতা, কিন্তু এখন তা আর ভারী লাগছিল না, একটা আপন টের পাচ্ছিলাম। আমরা ঘন্টার পর ঘন্টা বসে কথা বললাম, জীবনের কথা, রিস্তার কথা, একাকিত্বের কথা, আর সেই স্বপ্নের কথা যেগুলো কখনো দেখাই হয় না। রাহুলজি ধীরে বললেন, আমি জানি সৃষ্টি, আমরা কখনো একে অপরের হতে পারবো না, কিন্তু তোমার সঙ্গ আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমিও জানি এই রিস্তা একটা দায়রার বাইরে যেতে পারবে না, কিন্তু আমাদের মাঝের এই বন্ধন যে কোনো নামের চেয়ে বড়। আর আমি চাই আপনি বেঁচে থাকুন, খুশি থাকুন, কারণ আপনার হাসিতে এখন আমারও একটা কারণ লুকিয়ে থাকে। সেই দিনের পর আমরা প্রায়ই কথা বলতাম, কখনো ফোনে, কখনো বোনের বাড়িতে দেখা হলে। আমাদের রিস্তা আরও গভীর, কিন্তু আরও শান্ত হয়ে গিয়েছিল। আমরা দুজনেই একটা বোঝাপড়া তৈরি করে নিয়েছিলাম, আমরা একে অপরের জীবনের অচেনা থাকব না, কিন্তু কখনো পুরোপুরি নিজেরও করতে পারবো না। কিন্তু দুনিয়া এত সহজ নয়। একদিন আমার স্বামী চুপচাপ আমার ফোন চেক করলেন। তার চোখে পড়ল রাহুলজির নামে কিছু কল আর মেসেজ। সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তার মুখে প্রথমবার রাগ দেখলাম। রাহুলজির সঙ্গে এত কথা কেন? তিনি তোমার বোনের যা, তোমার দেওর নান, একটা সীমা থাকে সৃষ্টি। আমি চুপচাপ তার চোখের দিকে তাকালাম, তারপর বললাম, হ্যাঁ বোনের যা, কিন্তু তিনি একজন মানুষ, আমিও তাই। কিছু কথা মানুষের স্তরে হয়, যেগুলো বোঝার জন্য মন লাগে, সন্দেহ নাই। তিনি কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন। আর সেই রাতে প্রথমবার আমি তার